গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জলপদ্ম, আজ দ্বিতীয় পর্ব। আজ রুবার ঘুম ভেঙেছে খুব ভোরে। বিছানা ছেড়ে ওঠেনি, অনেকক্ষণ গড়াগড়ি করেছে। আপার বিয়ে হয়ে যাওয়ায় এই একটা লাভ তার হয়েছে, পুরোপুরি বিছানার দখল পাওয়া গেছে। এই গরমে কারো সঙ্গে গা লাগিয়ে শুতে হচ্ছে না, ঘুমের ঘোরে কেউ গায়ে পা তুলে দিচ্ছে না, পুরো রাজত্ব তার একার। সুরমা যথানিয়মে তাকে ডাকতে এলেন। রুবা বলল, পা ধরে ঝাঁকুনি শুরু করবে না মা, আমি জেগে আছি। উঠায়, হাত মুখ ধুয়ে তৈরি হ। আজ কলেজে যাব না মা। এমন কড়া করে তাকালেও কোনো লাভ হবে না, হাতি দিয়ে টেনেও কেউ আমাকে কলেজে নিতে পারবে না। কেন? আজ কলেজে গেলেই 150 টাকা দিতে হবে। 150 টাকা তুমি দিতে পারবে না, আমারও যাওয়া হবে না। এখন কিসের 150 টাকা? সেদিন না বেতন দিলি? পিকনিক হচ্ছে মা। চৈত্র মাসে কিসের পিকনিক? পিকনিকের কোনো চৈত্র বৈশাখ নেই, যখন ইচ্ছে তখন করা যায়। আমাদের কলেজের কিছু বড় লোকের মেয়ে পিকনিক করছে চৈত্র মাসে। তারা একটা লঞ্চ ভাড়া করেছে। ওই লঞ্চ ঢাকা থেকে মানিকগঞ্জ যাবে, আবার ফিরে আসবে। এর জন্য চাঁদা হচ্ছে 150 টাকা। তুই ওদের সঙ্গে যাবি কেন? যাব নাই বা কেন? বড় লোকের মেয়েদের সঙ্গে তোর এত কিসের মাখামাখি? তুই তোর নিজের মতো মেয়েগুলোর সঙ্গে মিশবি। গরিব মেয়েগুলোকে খুঁজে বের করব, জনে জনে জিজ্ঞেস করব, তুমি কি গরিব? তোমার বাবা কি মারা গেছেন? তোমার বড় ভাই কি খুব কষ্ট করে সংসার চালাচ্ছেন? তুমি কি রোজ বাসে করে স্কুলে আসো? পিকনিকে যাবার জন্য সামান্য 150 টাকা চাঁদা তুমি দিতে পারো না? যদি না পারো তাহলে আসো, তুমি আমার বন্ধু। চুপ কর তো রোবা, তুই এরকম ফাজিল হচ্ছিস কিভাবে? জানি না মা কিভাবে হচ্ছি। আমার ফাজলামি দেখে তুমি যেমন অবাক হচ্ছ, আমি নিজে তার চেয়েও বেশি অবাক হচ্ছি। আমার মনে হয় আমাকে জিনে ধরেছে, সুন্দরী মেয়েদের জিনে ধরে। চুপ করবি? আমাকে ধমক দিয়ে কোনো লাভ হবে না মা। যে জিনটা আমাকে ধরেছে তাকে কড়া করে ধমক দিতে হবে। তাকে বলতে হবে, হে জিন, তুমি আমার শান্ত ভালো মানুষ মেয়েটাকে ছেড়ে দিয়ে বড় লোকের কোনো মেয়েকে ধরো। সুরমার কড়া দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে রুবা হাই তুলল, আদুরে গলায় বলল, এখন কটা বাজে বলতে পারবে? সুরমা মেয়ের প্রশ্নের জবাব না দিয়ে বের হয়ে এলেন। রুবা বিছানা ছাড়ল, বারান্দায় এসে দাঁড়াল। বারান্দায় রুবার বড় ভাই বাবু তার দিনের সবচেয়ে কঠিন কাজটি করছে। শুধুমাত্র একটা ব্লেড হাতে নিয়ে দাড়ি শেভ করার চেষ্টা করছে। সে বসেছে উবু হয়ে, তার সামনের চেয়ারের উপর ছোট্ট একটা আয়না। বাবুর সমস্ত চিন্তা চেতনা আয়নায় নিবদ্ধ। রুবা বড় ভাইয়ের দাড়ি শেভ করার দৃশ্য শান্ত মুখে খানিকক্ষণ দেখল। এই দৃশ্য তার কখনো ভালো লাগে না, গা শিরশির করে। একটা সামান্য রেজর কিনতে কত টাকা লাগে? ভাইয়া তা কিনবে না, নিজের জন্য একটা পয়সা খরচ করতেও তার গায়ে জ্বর আসে। ভাইয়া, আমাদের পূর্বপুরুষদের মধ্যে নিশ্চয়ই কেউ নাপিত ছিল। নাপিত ছাড়া শুধুমাত্র ব্লেড দিয়ে এত সুন্দর শেভ কেউ করতে পারবে না। বাবু হাসল। রুবা তার সামনে বসতে বসতে বলল, ভাইয়া, চৈত্র মাসের এই সুন্দর সকালে তোমার কাছে কি সামান্য একটা আবেদন রাখতে পারি? অবশ্যই পারিস। তুমি কি আমাকে 150 টাকা দিতে পারবে? 150? হ্যাঁ 150। ভাইয়া দেবে? হ্যাঁ দেব। রুবা ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। ভাইয়ার স্বভাবই হচ্ছে সব কিছুতেই হ্যাঁ বলবে। আজ পর্যন্ত সে কখনো ভাইয়াকে না বলতে শোনেনি। না বলে যে বাংলা অভিধানে একটা শব্দ আছে, তা বোধহয় এই চমৎকার মানুষটা জানে না। ভাইয়া, টাকাটা আজই দিতে হবে। বাবু আয়না থেকে মুখ ফেরাল। রুবার দিকে তাকিয়ে লজ্জিত গলায় বলল, আজ তো দিতে পারবো না রুবা, আজ হাত একেবারে খালি। 100 টাকা আছে বাজার খরচ, চাল কিনতে হবে। 5 কেজি চাল কিনলেই 70 টাকা চলে যাবে। তোরা তো আবার মোটা চাল খেতে পারিস না।
ভাইয়া এমনভাবে কথা বলছে যেন রুবা একটা বাচ্চা মেয়ে। সংসারের কোনো সমস্যা সে বুঝতে পারে না। ব্যাপারটা ঠিক তার উল্টো। সংসারের অনেক সমস্যা সে সবার আগে বোঝে, খুব ভালোই বোঝে। রুবা, কি ভাইয়া? কিছু টাকা পাই এক জায়গায়, একটা বিল আটকে আছে। সপ্তাহখানেক পরে হলে তো চলবে না? হ্যাঁ চলবে, খুব চলবে। তুমি বরং সপ্তাহখানেক পরেই দিও। ভাইয়াকে খুশি করার জন্যে বলা। তার দরকার আজ। সপ্তাহখানেক পরে সে টাকা দিয়ে কি করবে? পিকনিকের কথাটা যখন উঠল তখন যদি সে বলতো, এই ঝড়বাদলের দিনে কিসের পিকনিক, আমি এর মধ্যে নেই, তাহলে আজ আর এই ঝামেলা হতো না। তখন সেই সবচেয়ে বেশি লাফিয়েছে। কি কি খাওয়া হবে তার লিস্ট বানিয়েছে। সবাই শাড়ি পরে যাবে, হলুদ শাড়ি, এরকম একটা প্রস্তাবও ছিল। সেই প্রস্তাব বাতিল হয়ে গেছে। বাতিল হয়েছে তার জন্যে, কারণ তার হলুদ শাড়ি নেই। সুরমা লক্ষ্য করলেন রুবা কলেজে যাবার জন্য তৈরি হচ্ছে। কলেজে যাবার নাম করে অন্য কোথাও যাচ্ছে না তো? ইদানিং তার এইরকম সন্দেহ হচ্ছে। দিনকাল ভালো না, ছেলেপুলেরা নষ্ট হয়ে যাচ্ছে, এদের চোখে চোখে রাখতে হয়। তার উপর বাপ নেই মেয়ে, গার্জেন ছাড়া মেয়ে হচ্ছে পাল খাটানো নৌকার মতো, যেদিকে বাতাস দিবে সেদিকেই যাবে। আর বাবার সংসারের মেয়ে হল গুণ টানা নৌকা, যে নৌকাকে বাবাই গুণের দড়ি ধরে টেনে নিয়ে যাবে। তার সংসারে গুণ টানার মানুষ নেই। বাবু সাধ্যমতো করছে, করলেও সে হল ভাই। বাবার কাজ কি ভাই দিয়ে হয়? কোথায় যাচ্ছিস রুবা? কোথায় আবার? কলেজে। রিক্সা ভাড়া দাও মা। রোজ রোজ রিক্সা ভাড়া কি শুরু করেছিস তুই? আচ্ছা বেশ, না দিলে না দেবে, চেঁচিও না। সকালবেলাতেই চেঁচামেচি শুনতে ভালো লাগে না। সত্যি করে বলতো কোথায় যাচ্ছিস? প্রথমে যাব আপার কাছে, 150 টাকা ধার চাইব। যদি পাই তাহলে যাব কলেজে, আর যদি না পাই তাহলে যাব সদরঘাট। সদরঘাট? হ্যাঁ, সদরঘাট থেকে বুড়িগঙ্গায় ঝাঁপ দেব, সলিল সমাধি। তোর কথাবার্তার কোনো মা বাপ নেই? না নেই। আমি ঠাট্টা করছি না মা, সত্যি সত্যি বুড়িগঙ্গায় ঝাঁপ দেব, তারপর সব শেষ। বুড়িগঙ্গায় যে চিন্মৈত্রী সেতু আছে, ওই সেতু থেকে ঝাঁপ দেব। সুরমা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই মেয়ে কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। একে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া দরকার। কোনো সম্বন্ধ আসছে না। একটা ছেলে পাওয়া গেছে, কিন্তু তার কথা বলতেও সাহসে কুলোচ্ছে না। ছেলের আগে একবার বিয়ে হয়েছিল, সেই পক্ষের একটা ছেলে আছে। তাতে তো আর জগৎ সংসার অশুদ্ধ হয়ে যায় না। পাত্র হিসেবে বরং এইসব ছেলেই ভালো হয়। বাবুর সঙ্গে একবার কথা বলতে হবে। বাবু রুবার সঙ্গে সঙ্গে আসছে। তাকে বাসে তুলে দিয়ে সে বাজার করবে, সেই বাজারে রান্না হবে, অতি দ্রুত খেয়ে ছুটবে অফিসে। অফিস হচ্ছে মালিবাগে, 3 তলায় 8 ফুট বাই 6 ফুট একটা ঘর। ঘরের বাইরে সাইনবোর্ড, বন এন্টারপ্রাইজ। বাবুর ব এবং নাসিমের ন দিয়ে বন। 2 বন্ধুর পার্টনারশিপে বিজনেস। আমাকে বাসে তুলে দিতে হবে না ভাইয়া, তুমি তোমার কাজে যাও। চল না, গল্প করতে করতে যাই। তুমি আবার গল্পও জানো নাকি? আমি জানি না, তুই তো জানিস। তুই বল, আমি শুনি। আমি যেসব গল্প জানি সেসব তোমার ভালো লাগবে না। কি করে বুঝলি? আমি বুঝতে পারি। আমি অনেক কিছুই বুঝতে পারি যা তোমরা বুঝতে পারো না। বাসে ওঠা খুবই মুশকিল। ভোরবেলা চাপের সময় কোনো কন্ডাক্টর মহিলা যাত্রী নিতে চায় না। একজন মহিলা একাই 5 জনের জায়গা দখল করে, গায়ে গা লেগে গেলে ছ্যাঁত করে ওঠে। কি দরকার ঝামেলার? রুবা বলল, শেয়ারে টেম্পোতে করে চলে যাই ভাইয়া, গুলিস্তানে নামব, 1 টাকা মাত্র ভাড়া। আরে না, টেম্পোতে মেয়েরা যায় নাকি? বাসে যেতে পারলে টেম্পোতেও যাওয়া যায়, অনেক মেয়েরা কিন্তু যাচ্ছে। যাচ্ছে নাকি? হ্যাঁ, আমি নিজেও 2 দিন গেলাম। সে কি? গুলিস্তান নামলে আমার সুবিধা হবে। প্রথমে যাব আপার কাছে। ইলার কাছে গেলে বলিস তো খুব সাবধানে থাকতে। পত্রিকায় দেখলাম জিগাতলার এক বাসায় দিনে দুপুরে ডাকাতি হয়েছে, টিভি নিয়ে গেছে। খবরটা শুনেই বুকে ছ্যাঁত করে উঠল। ভাবলাম ওর বাসাতেই ডাকাতি হলো কিনা। আমাদের পাশের বাসায় হয়েছে।
তুই জানলি কিভাবে? আমার মন বলছে। রুবা হাসতে লাগল। বাবু তাকে টেম্পুতে তুলে দিল। অন্য যাত্রীরা সরু চোখে তাকাচ্ছে। ব্যাপারটা তারা পছন্দ করছে না। টেম্পোর ছোকরা দাঁত বের করে হাসছে। নতুন ধরনের যাত্রী, তার মনে হয় ভালোই লাগছে। রুবার পাশে একটি অল্প বয়সী ছেলে, খুব সম্ভব মফস্বল থেকে এসেছে। সে অস্বস্তি বোধ করছে। অনেকখানি জায়গা রুবাকে ছেড়ে দিয়ে নিজেকে এমন করে গুটিয়েছে যে রুবার একটু মন খারাপ হল। সে নরম স্বরে বলল, আপনার তো কষ্ট করার দরকার নেই, আপনি আরাম করে বসুন। গায়ে গা লাগলে আমার গা পচে যাবে না। অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। ছেলেটি আরও গুটিয়ে গেল। অস্বস্তিতে বেচারা যেন মারা যাচ্ছে। রুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভাবল, জীবন গল্প উপন্যাসের মতো হলে বেশ হতো। উপন্যাসে এই জায়গায় ছেলেটা কৃতজ্ঞ চোখে তাকাবে। ভাড়া দেবার সময় দেখা যায় ছেলেটা মানিব্যাগ ফেলে এসেছে, মেয়েটা তখন ভাড়া দিয়ে দেবে। ছেলেটা বলবে, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো? মেয়েটা বলবে, একদিন আসুন না আমাদের বাসায়। ছেলেটা আসবে, এসে দেখবে কি অদ্ভুত কাণ্ড, 4 তলা বিরাট এক বাড়ি। এই মেয়ে এই বাড়ির মেয়ে, বাবা মার একমাত্র সন্তান। ওই দিন মেয়েটি টেম্পুতে উঠেছিল নিতান্তই শখের কারণে। ছেলেটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবে, কারণ সে খুব গরিব। টিউশনি করে অনেক কষ্টে সংসার চালায়। রুবাদের টেম্পুর পেছনে অনেকক্ষণ থেকে একটা লাল রঙের টয়োটা আসছে। হর্ন দিচ্ছে, সাইড পাচ্ছে না বলে যেতে পারছে না। টয়োটাটা চালাচ্ছে সুন্দরী একটা মেয়ে। সে কৌতূহলী চোখে মাঝে মাঝে রুবাকে দেখছে। এই মেয়েটি জীবনে হয়তো কোনোদিন টেম্পোতে চড়েনি, ভবিষ্যতেও চড়বে না। মাঝে মাঝে টেম্পোর মহিলা যাত্রীদের দিকে তাকাবে বিস্ময় নিয়ে। রুবার খুব ইচ্ছা করছে মেয়েটাকে একটা ভেংচি কাটতে। ভেংচি খেয়ে টয়োটা গাড়ির রূপবতী ড্রাইভারটির মুখের ভাব কেমন হয় দেখতে ইচ্ছে করছে। রুবা ভেংচি কাটার মানসিক প্রস্তুতি নেবার আগেই টয়োটাটা তাদের ওভারটেক করে গেল। রুবার মন খারাপ হয়ে গেল। কে যেন নখ দিয়ে দরজা আঁচড়াচ্ছে। কি অদ্ভুত কাণ্ড! কলিং বেল আছে, দরজার কড়া আছে, বেল টিপবে কিংবা কড়া নড়বে। দরজা নখ দিয়ে আঁচড়াবে কেন? পাগল টাগল না তো? ইলার বুক ছ্যাঁত করে উঠল। ভাগ্যিস সে একা নেই, জামান আছে। কে? চাপা হাসির শব্দ, আবার দরজায় আঁচড়। ইলা সাহস করে দরজা খুলল। যা ভেবেছিল তাই, রুবা দাঁড়িয়ে। রুবা হাসি মুখে দাঁড়িয়ে। রুবা বলল, 5 টাকা দিতে পারবে আপা, রিক্সা ভাড়া? দাঁড়া, দিচ্ছি। রুবা বসার ঘরে ঢুকে একটু হকচকিয়ে গেল। গম্ভীর মুখে জামান বসে আছে। জামানের সামনে সে কেন জানি সহজ হতে পারে না। রুবার ধারণা হল দরজা আঁচড়ানোর ব্যাপারটায় দুলাভাই বিরক্ত হয়েছেন। কেমন আছেন দুলাভাই? ভালো। দরজা আঁচড়াচ্ছিলে কেন? ঠাট্টা করছিলাম। এরকম ঠাট্টা না করাই ভালো। সব বয়সে সব ঠাট্টা ভালো না। আর শোনো, রিক্সা ভাড়া না নিয়ে রিক্সায় উঠবে না। ধরো আমরা যদি বাসায় না থাকতাম, তখন কি করতে? এত ভোরে আপনারা যাবেন কোথায়? ঘরেই তো থাকবেন, তাই না? আমি আসছি দুলাভাই, ভাড়াটা দিয়ে আসি। রুবা একটু মন খারাপ করে রিক্সা ভাড়া দিতে গেল। জামান ইলার দিকে তাকিয়ে অপ্রসন্ন গলায় বলল, তোমাদের সবারই কাণ্ডজ্ঞান একটু কম। একটু না, অনেকখানি কম। ইলা কিছু বলল না। পকেটে টাকা পয়সা না নিয়েই রিক্সা ভাড়া করে চলে এসেছে, এর মানে কি? এইসব ব্যাপার আমার খুব না পছন্দ। আসতে বলো, ও এসে শুনবে। শোনার জন্যই তো বলা, শুনে যদি কিছু শেখে। তা তো শিখবে না, সবাই কাজ করবে তার নিজের মতো। রুবা বোধহয় কিছু শুনেছে। সে ঘরে ঢুকল মুখ কালো করে। লজ্জিত মুখে জামানের দিকে একবার তাকিয়ে নিচু গলায় বলল, আপা, আরও 2 টাকা দিতে হবে। 5 টাকা ভাড়া ঠিক করে এসেছি, এখন চাচ্ছে 7 টাকা। আমার কাছে একটা 5 টাকার নোট আছে, ওটা নিতে চাচ্ছে না, একটু ছেঁড়া। জামান বিশ্রী ভঙ্গিতে হাসল। লজ্জায় রুবার মরে যেতে ইচ্ছে করছে। ইলা আরও 2 টাকা এনে দিল। জামান ঠান্ডা গলায় বলল, এরকম কাজ আর করবে না রুবা। জি আচ্ছা।
রুবার চোখে প্রায় পানি এসে যাচ্ছিল। সে নিজেকে সামলে নিল। রিকশাওয়ালাকে বাড়তি 2 টাকা দিল। দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। এই মুহূর্তেই আবার ঘরে ঢোকা ঠিক হবে না, চোখে পানি এসে যাবে। বরং কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে সামলে নেওয়া যাক। একবার ভাবল ঘরে না গিয়ে কলেজের দিকেই হাঁটা ধরবে, কিন্তু তাতে আপার খুব মন খারাপ হবে। ক্যাট ক্যাট করে দুলাভাই নিশ্চয়ই আপাকে খুব কথা শোনাবে। রুবা আবার ঘরে ঢুকল। জামান বলল, কোনো কাজে এসেছ না এমনি? আপার কাছে এসেছিলাম। তা তো বুঝতেই পারছি। কোনো কাজে না অকাজে? অকাজে। ইলা রুবার হাত ধরে তাকে রান্নাঘরে নিয়ে গেল। নিচু গলায় বলল, তোর দুলাভাইয়ের অনেকগুলো টাকা হারিয়ে গেছে, এই জন্যে মন খারাপ। যা মনে আসছে বলছে। তুই কিছু মনে করিস না, লক্ষ্মী ময়না, কিছু মনে করবি না। না, মনে করব কি? আমার এত মন টন নেই। মা ভালো আছেন? আছে মোটামুটি ভালো। আর ভাইয়া? সেও ভালো। তার ব্যবসা কেমন চলছে রে? ভালো না, লাভ 1 পয়সাও হচ্ছে না, মাঝে মাঝে লোকসান। এখন মনে হচ্ছে সমান সমান যাচ্ছে, লাভও নেই লোকসানও নেই। নাসিম ভাই কেমন আছে? রুবা চট করে এই প্রশ্নের উত্তর দিল না। আপার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর বলল, জানি না কেমন, অনেকদিন আমাদের বাসায় আসে না। ইলা অস্বস্তির সঙ্গে বলল, তুই এইভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? রুবা বলল, তোমাকে দেখছি, তুমি আরো সুন্দর হয়েছ। যত দিন যাচ্ছে তুমি তত সুন্দর হচ্ছ। ইলা বলল, তুই দাঁড়া এখানে, আমি তো দুলাভাইকে চাটা দিয়ে আসি। তুই চা খাবি? না, আমাকে ফ্রিজের ঠান্ডা পানি দেওয়া পা। ফ্রিজ ধরলে দুলাভাই আবার রাগ করবে না তো? ইলা কিছু বলল না। চায়ের কাপ নিয়ে বসার ঘরে ঢুকল। জামান শার্ট গায়ে দিচ্ছে। আজ সে দাড়ি কামায়নি, গালে খোঁচা খোঁচা দাড়ি, বৃষ্টি লাগছে দেখতে। থুতনির কাছে কিছু পাকা দাড়ি। একদিন দাড়ি না কামালে তাকে কেমন বুড়োটা দেখায়। জামান চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, রুবা কি জন্যে এসেছে? এমনি এসেছে, বেড়াতে। আবার কি জন্যে? আমার তো মনে হয় টাকা পয়সা চাইতে এসেছে। হাবভাবে তো তাই মনে হচ্ছে। 5-10 চাইলে দিয়ে দিও, এর বেশি চাইলে না করবে। আচ্ছা। আমি যাচ্ছি যাদবপুরে, ফিরতে রাত 10টার বেশি বাজবে। বাড়িওয়ালাকে বলবে গেটটা যেন খোলা রাখে। ব্যাটা ছোট লোক, সন্ধ্যাবেলায় গেট বন্ধ করে দেবে। ইয়ার কি? রোজ রোজ যাদবপুর যাচ্ছ কেন? কাজ আছে তাই যাচ্ছি, কাজ না থাকলে যেতাম না। তোমার অতিরিক্ত কৌতূহল আমার পছন্দ না। কৌতূহল যত কম থাকে ততই ভালো। ইলা কাতর গলায় বলল, তুমি যাবার আগে রুবাকে কিছু একটা বলে যাও, বেচারা মন খারাপ করেছে। কি বলে যাব? চলে যাচ্ছ যে এটা বলবে। ওকে তা বলার দরকার কি? চলে যাচ্ছি তার কি অনুমতি নিতে হবে? জামান গম্ভীর মুখে বেরিয়ে গেল। ধড়াম করে দরজা বন্ধ করে খানিকটা রাগও দেখালো। সকাল থেকেই সে রেগে আছে। ইলা রান্নাঘরে ফিরে এসে দেখে রুবা সত্যি কাঁদছে। ওড়নার এক প্রান্ত চোখে ধরে আছে, নিঃশব্দ কান্না। ইলার তখনই সন্দেহ হয়েছিল এই কাণ্ড হবে। কি হয়েছে রে? রুবা ফিক করে হেসে ফেলে বলল, অভিনয় করছি। তুমি কি ভেবেছিলে সত্যি সত্যি কাঁদছি? ইলা কাতর গলায় বলল, তুই যে তোর দুলাভাইয়ের উপর রাগ করে কাঁদছিস তা জানি। শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। বললাম না ওর মনটা ভালো নেই, শরীরও খারাপ। কাল রাতে ঘুমাতে পারিনি। আয় ফ্যানের নিচে বসি। ইস, গরমে ঘেমে কি হয়েছিস? দুলাভাই চলে গেছেন? হ্যাঁ, জয়দেবপুর গেছে। ফিরতে ফিরতে রাত 11টা হবে। জয়দেবপুর কি? জমি নাকি কিনেছে, আমাকে তো কিছু বলে না। বলে না কেন? সব মানুষ কি একরকম হয়? এক একজন এক এক রকম হয়। ওর স্বভাব হচ্ছে কাউকে কিছু না বলা। তোমাকে বোধহয় বিশ্বাস করে না। বিশ্বাস করবে না কেন? কি যে তোর পাগলের মতো কথা। আয় তোর চুল বেঁধে দি। কাকের বাসা করে রেখেছিস। ইলা চিরুনি নিয়ে বসল।
অন্তু মিয়া বারান্দায় চাদর গায়ে বসে আছে, তার চোখ লাল, মুখ ফোলা। রুবা বলল, ওর ঠোঁটে কি হয়েছে আপা? পড়ে গিয়েছিল। তোর আজ কলেজ নেই? আছে। কলেজ ফাঁকি দিয়ে এসেছিস? ইলা খানিকক্ষণ ইতস্তত করে বলল, তোর কি কোনো টাকা পয়সার দরকার? দরকার থাকলে বল। রুবা আনন্দিত স্বরে বলল, 150 টাকা দিতে পারবে? খুব পারব, এর চেয়ে বেশিও পারব। দাঁড়া, চুলটা বেঁধে শেষ করি। ইলা একটা 500 টাকার নোট নিয়ে এলো, সহজ গলায় বলল, সবটাই নিয়ে নে। সে কি, সবটা নিয়ে নেব? ফেরত দিতে হবে না, সবটাই তোর। বলো কি আপা, এত টাকা কোথায় পেয়েছ? তোর দুলাভাইয়ের কাছ থেকে পেয়েছি, আর কোথায় পাবো? তুই বসে থাক, আমি রান্না চড়িয়ে আসি। আজ তুই যেতে পারবি না, সারাদিন থাকবি। সন্ধ্যার আগে আগে আমি তোকে যাত্রাবাড়ি রেখে আসব। রুবার এখন আর কলেজে যেতে ইচ্ছা করছে না, এখানে বসে থাকতেই ভালো লাগছে। কি হবে পিকনিকে গিয়ে? শুধু হইচই। মেয়েগুলি অবশ্য খুব মন খারাপ করবে। রুবা কলেজে গেলে চেপে ধরবে, কোনো অজুহাত কাজে খাটবে না। রুবা রান্নাঘরে ইলার পাশে এসে বসল। আপা বিয়ের আগে রান্নাবান্না কিছুই জানত না, এখন কি সুন্দর এটার সঙ্গে ওটা দিচ্ছে, নুন চাখছে। ইলা বলল, গরমের মধ্যে বসে আছিস কেন? যা ফ্যানের নিচে গিয়ে বস, আমি লেবুর শরবত বানিয়ে দিই। তোমার বাসায় এলেই শুধু লেবুর শরবত, লেবুর শরবত। তুমি বুঝি দুনিয়ার সব লেবু কিনে রেখে দিয়েছ? শরবত লাগবে না, তুমি কাজ করো, আমি দেখি। যা এখান থেকে, রান্নাঘরে বসে থাকবি না, রং নষ্ট হয়ে যাবে, বিয়ে আটকে যাবে। রুবা মনে মনে হাসল। আপা অবিকল মার কথাগুলি বলছে। মা তাদের দু বোনের কাউকেই রান্নাঘরে ঢুকতে দিত না। মার কি করে ধারণা হয়ে গিয়েছিল রান্নাঘরে ঢুকলেই মেয়েদের রং নষ্ট হয়ে যাবে। মা সেদিনও বলেছে, গরিবের ঘরে রংটাই হচ্ছে আসল, রঙের জন্যই গরিবের ঘরের মেয়েদের ভালো ভালো বিয়ে হয়। দেখ না, ইলার কেমন বিয়ে হয়ে গেল, একটা পয়সা খরচ হলো না। সেটা কি জন্য হয়েছে? রঙের জন্য। মুখশ্রী টুখশ্রী সব বাজে কথা, আসল হচ্ছে রং। রুবা হেসে বলেছে, তাহলে আমার কি গতি হবে মা? আপার রং আর আমার রং। মনে তো হচ্ছে এন্ড্রিন ফেন্ড্রিন খেতে হবে। এন্ড্রিন খেতে কেমন কে জানে। মা বিরক্ত হয়ে বলেছেন, গরিবের মেয়ের মুখে এত হাসি ভালো না, কম হাসবি। মার মনের মধ্যে কিভাবে যেন গরিব ব্যাপারটা গেঁথে গেছে। 3টা বাক্য বললে এর মধ্যে অন্তত একবার গরিব শব্দটা বলবেন। ভাইয়া সেদিন মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার বলল, প্রেশার খুব লো, ভালো খাওয়া দাওয়া করবেন, ডিম দুধ এসব। মা ফট করে বলে বসলেন, গরিব মানুষ ডাক্তার সাহেব, ডিম দুধ পাবো কোথায়? কি দরকার ছিল এটা বলার? অথচ ডিম দুধের ব্যবস্থা তো হয়েছে। ভাইয়ার যত অসুবিধাই হোক, সে চালিয়ে যাচ্ছে। রুবা, তুই রান্নাঘর থেকে যা তো, কথা শুনছিস না? এখন কিন্তু আমার রাগ লাগছে। রুবা উঠে পড়ল, শোবার ঘরে গিয়ে খানিকক্ষণ বসল। ঘর খুব সুন্দর করে সাজানো, বিছানার চাদর নীল, তার মধ্যে সাদা ফুল, জানালার পর্দাও তাই। কেমন একটা বড়লোকই ভাব এসে গেছে। আপারা ভালোই বড়লোক। দেয়ালে অচেনা সব মানুষদের বাঁধানো ছবি, দুলাভাইয়ের দিকের আত্মীয় স্বজন নিশ্চয়ই। মেয়েদের জীবন কি অদ্ভুত, একদল অচেনা মানুষকে মাঝখানে নিয়ে জীবন শুরু করতে হবে। নে শরবত নে। শরবত আবার কে চাইল? খা একটু, শরীর ঠান্ডা হবে। রুবা বোনের দিকে তাকিয়ে আছে। আগুনের আঁচে ইলার মুখ লালচে হয়ে আছে, মাথার চুল এলোমেলো। তোমাকে সুন্দর লাগছে আপা, পরীর মতো লাগছে। তোমার নামকরণ সার্থক হয়েছে। বাবা যে তোমাকে আদর করে পরী ডাকতেন, তা দুলাভাইকে বলেছ? না। কি যে সুন্দর লাগছে তোমাকে আপা। সত্যি বলছিস? হ্যাঁ সত্যি, তোমার পাশে আমাকে লাগছে ঠিক পেতনির মতো। দেখো না আয়নার দিকে তাকিয়ে। ছি, কি বাজে। ওমা, আমার নাকটা কেমন মোটা দেখলে? তোমার আয়না নষ্ট না তো? দুবোন বেশ কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে রইল। রুবা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল।
আয়নায় তাকে সত্যি সত্যি কেমন যেন বাজে দেখাচ্ছে, যদিও সে দেখতে এতটা বাজে না। আয়নাটা বোধহয় আসলেই খারাপ। আপা, কি? আমার সঙ্গে একটু নিউ মার্কেট চলো না, এক জোড়া স্যান্ডেল কিনব। টাকা যখন পাওয়া গেল, দুলাভাই নিশ্চয়ই দুপুরে খেতে আসবে না, যাবে? তোমার বিয়ের আগে মনে নেই আমরা শুধু দোকানে দোকানে ঘুরতাম? মনে আছে, তোর জন্যই ঘুরতাম। বায়তুল মুকাররমে একবার রিকশাওয়ালার সঙ্গে কি কাণ্ড হলো তোমার মনে আছে? আমি কেঁদে টেঁদে, মনে আছে? মনে থাকবে না কেন? ওই লোকটাকে পরে আর টাকাগুলি দেয়া হয়নি। কি লজ্জার ব্যাপার। টাকাগুলি দেয়া উচিত ছিল। ভদ্রলোক আমাদের সম্পর্কে নিশ্চয়ই খারাপ কিছু ভাবছেন। মাঝে মাঝে ওই ভদ্রলোকের কথা আমার মনে হয়, তোমার মনে হয় না? হয়। ওনার ঠিকানাটা তোমার মনে আছে? থাকলে একদিন চলো না, যাই ওনাকে টাকাটা দিয়ে আসি। ভদ্রলোক নিশ্চয়ই খুব অবাক হয়ে যাবেন, এতদিন পর হঠাৎ। ইলা শান্ত গলায় বলল, টাকা আমি ওনাকে দিয়ে এসেছি। রুবা বিস্মিত হয়ে বলল, কবে দিলে? দিন তারিখ মনে করে রেখেছি নাকি? দেয়ার কথা দিয়েছি। আমাকে বলনি কেন? এটা এমন কি ঘটনা যে তোকে বলতে হবে? রুবা অবাক হয়ে বলল, তুমি এমন রেগে যাচ্ছ কেন আপা? কি আশ্চর্য, রাগলাম কোথায়? আমি জানি তুমি রেগে গেছো। রাগলে তোমার কান লাল হয়ে যায়, নাক ঘামে। ব্যাপারটা কি আপা? ব্যাপার কিছু না। ইলা উঠে রান্নাঘরে চলে গেল। ভাত ফুটছিল, হাঁড়ি নামিয়ে মার গালল। বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে সহজ স্বাভাবিক গলায় বলল, আমার চুলটা বেঁধে দে, এক বেনি করবি। রুবা চিরুনি নিয়ে বসল। ইলা বলল, ভাত খেয়ে তারপর চল নিউ মার্কেটে, বিকেল পর্যন্ত ঘুরব, তারপর তোকে রেখে আসব, রাতে তোদের সঙ্গে খাবো, তারপর ভাইয়াকে বলবো পৌঁছে দিতে। ভাইয়া কেমন আছে রে? প্রথমেই তো বললাম একবার, ভালো। ভাইয়ার বিয়ে দেবার কথা কেউ ভাবছে না, তাই না? না, মাকে একদিন বললাম। মা মুখ শুকনো করে বলল, ও বউকে খাওয়াবে কি? তাছাড়া কোন ভদ্রলোক এই গরিবের ফ্যামিলিতে মেয়ে দেবে? তাদের কি গরজ? এই আবার কেমন কথা? আমি মাকে তাই বললাম। আমি বললাম, আমাদের মতো গরিব ফ্যামিলির একটা মেয়েকেই না হয় আনো। মা তো রেগে অস্থির। এর মধ্যে রাগের কি আছে? রেগে মেগে বলেছে, তোর বাবার সম্মানটা দেখবি না তোরা? কত বড় মানুষ ছিলেন। মার মাথার মধ্যে একটা পোকা ঢুকে গেছে। 2টার দিকে দুজনে খেতে বসল। খেতে বসে রুবা আবার পুরনো প্রসঙ্গ তুলল। নিচু গলায় বলল, ওই ভদ্রলোকের কথা ওঠায় তুমি রেগে গিয়েছিলে কেন আপা? রাগব কেন? রাগিনি। উনি আমার সঙ্গে অভদ্র ব্যবহার করেছিলেন, তাতে আমার খুব মন খারাপ হয়েছিল, ব্যাস। তুমি মিথ্যা কথা বলছো আপা, অন্য কোনো ব্যাপার। উনি শুধু শুধু তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবেন কেন? ইলা জবাব দিচ্ছে না, নিঃশব্দে ভাত খাচ্ছে। রুবা বলল, তুমি একা একাই গেলে ওনার কাছে? তোমাকে চিনতে পারলেন? না, পরে চিনেছেন। উনি কি ম্যারেড আপা? কি মুশকিল, আমি এত সব জানবো কিভাবে? গিয়েছি, টাকা দিয়ে চলে এসেছি। তুমি কি একবারই গেছো? না, আরও গেছো। তুই কি শুরু করলি বলতো? জেরা করছিস কেন? জেরা করছি না, জানতে চাচ্ছি। ভাত খেতে বসেছিস, ভাত খা। রুবা তীক্ষ্ণ দৃষ্টিতে বোনের দিকে তাকিয়ে রইল। ইলা খাওয়া শেষ না করেই উঠে পড়ল। রুবা আপার দিকে তাকিয়ে আছে। তার এই আপাটা খুব অদ্ভুত। অনেক রহস্য সে নিজের মধ্যে লুকিয়ে রাখে। রুবার ধারণা, আপা একবার না, কয়েকবারই গিয়েছে ওই মানুষটার কাছে। রুবা চেঁচিয়ে বলল, আপা, তুমি নাসিম ভাইয়ের কথা জিজ্ঞেস করেছিলে, উনি কি কখনো এসেছিলেন তোমাদের এই ফ্ল্যাটে? ইলা কঠিন গলায় বলল, উল্টাপাল্টা কথা বলছিস কেন? নাসিম ভাই এখানে কেন আসবেন? আসলে অসুবিধে কি? উনি কি আসতে পারেন না? ইলা জবাব দিল না, বাথরুমে ঢুকে গেল।
রুবা বাথরুমের দরজার কাছে এসে বলল, বিয়ের পর তোমার মেজাজ অন্যরকম হয়ে গেছে আপা। মা বলছিল তুমি নাকি ওই দিন বাসায় গিয়ে মার সঙ্গে অকারণে ঝগড়া করেছ। অকারণে ঝগড়া করিনি। তুমি তো কখন এরকম করো না। হঠাৎ কে তোমাকে বদলে দিল? চুপ কর রুবা, মানুষ সবসময় একরকম থাকে না, কিছুদিন পরপর বদলায়। ইলা বাথরুম থেকে হাসি মুখে বের হয়ে এলো। তার মুখ ভেজা। রুবা মুগ্ধ গলায় বলল, তোমাকে কি যে সুন্দর লাগছে আপা। বন এন্টারপ্রাইজের অফিস ঘরে বাবু আর নাসিমকে বসে থাকতে দেখা যাচ্ছে। কারো মুখে কোনো কথা নেই। মাথার উপর ফ্যান ঘুরছে, সেখানে ঘটাং ঘটাং শব্দ হচ্ছে। সিগারেটের ধোঁয়ায় ঘর অন্ধকার। নাসিম একটার পর একটা সিগারেট ধরাচ্ছে। সস্তা সিগারেট, উৎকট গন্ধ। দুজনকেই খুব চিন্তিত দেখাচ্ছে। চিন্তাগ্রস্ত হবার সঙ্গত কারণ আছে। তার একটা ভালো সাপ্লাইয়ের কাজ পেয়েছিল মতিঝিলের এক বড় অফিসে, কাগজ, পেন্সিল, ফাইল, আইকাগাম সাপ্লাই। অফিসের 110 জন কর্মচারীর জন্যে সাবান, গামছা, গ্লাস, 20টা সেক্রেটারিয়েট টেবিল, 40টা বেতের চেয়ার, 3টা 10 ফুট বাই 12 ফুট কামরার জন্য জুট কার্পেট, সবই দেয়া হয়েছে। বিল পাস হচ্ছে না। আজ হবে কাল হবে বলে তারা 1 মাস পার করেছে। শেষবার বলে দিয়েছিল বুধবার সকাল 11টায় আসতে। আজ বুধবার, তারা দুজনই গিয়েছিল। বিল যার পাশ করবার কথা, রহমান সাহেব, তাদের 2 ঘন্টা বসিয়ে রাখলেন। 1টার সময় ডেকে পাঠালেন। শীতল গলায় বললেন, এখন লাঞ্চ টাইম, বেশি কথা বলতে পারবো না, বিল তো আপনারা পাবেন না। নাসিম হতভম্ব হয়ে বলল, কেন? জিনিস ঠিকমতো দেননি, লো কোয়ালিটি জিনিস দিয়েছেন। সব জিনিস তো স্যার আপনাদের দেখিয়ে, আপনাদের অ্যাপ্রুভাল নিয়ে তারপর ডেলিভারি দিয়েছি। তা দিয়েছেন, তবে যে জিনিস দেখিয়েছেন সেই জিনিস দেননি, দিয়েছেন রদ্দি মাল। বাবু বলল, স্যার আপনার কথা ঠিক না, যা দেখিয়েছি তাই দিয়েছি, বিশ্বাস করুন, কোনো 19 বিষয় নেই। আপনি বললে তো হবে না, মিষ্টির ব্যাপারে ময়রার কথা গ্রাহ্য না। আমাদের নিজস্ব টিম এনকোয়ারি করেছে, তারা বলেছে লো কোয়ালিটি। তার মানে কি এই যে আমরা বিল পাবো না? না, সেক্রেটারির টেবিল আর চেয়ার রিজেক্টেড হয়েছে। যেগুলো দিয়েছেন ফেরত নেবেন, নতুন করে দেবেন, তারপর দেখা যাবে। বাবু বলল, এটা তো আমাদের খুব ছোট ফার্ম স্যার, আমাদের অর্থবল নেই বললেই হয়। আমাকে এসব বলে লাভ নেই, আমি আমাদের ডিসিশন জানিয়ে দিলাম। কাল ট্রাক নিয়ে এসে ফার্নিচার তুলে নিয়ে যাবেন। আমি আলসারের রোগী, আমাকে টাইমলি খেতে হয়। আপনারা এখন দয়া করে যান, আমি খেতে বসব। আমরা স্যার বাইরে অপেক্ষা করি। অপেক্ষা করে তো লাভ কিছু নেই, যা বলার বলে দিয়েছি। আমাদের কিছু বলার ছিল স্যার। আমার মনে হয় না আপনার কিছু বলার আছে, তারপরে যদি কিছু বলার থাকে আমার পিএকে বলুন। বাবু এবং নাসিম মুখ শুকনো করে বের হয়ে এলো। এই কাজটা এরা খুব আশা করে নিয়েছিল। তারা যা চেয়েছে তাই দিয়েছে। বড় কাজ, ঠিকমতো করলে পরে আরও কাজ পাওয়া যাবে। দুজনেই পরিশ্রমের চূড়ান্ত করেছে। এখন দেখা যাচ্ছে সবই জলে গেছে। সমস্যাটা কি বোঝা যাচ্ছে না। ভদ্রলোক কি তাদের কাছ থেকে ঘুষ চাচ্ছেন? তাও তো মনে হচ্ছে না। কাজ দেবার সময় তিনি হাসি মুখে বলেছেন, আপনারা 2 ইয়াং ম্যান ইউনিভার্সিটি থেকে পাশ করে ব্যবসায় নেমেছেন দেখে ভালো লাগছে। আপনারা লোয়েস্ট টেন্ডার দিয়েছেন। লোয়েস্ট টেন্ডারে কাজ দিতে হবে এমন কোনো কথা নেই, তবু আপনাদের দিচ্ছি। আমি চাই শিক্ষিত ছেলেমেয়েরা বিজনেসে আসুক। আপনারা সৎভাবে কাজ করবেন, আমি আপনাদের ব্যাক করব। কেউ যদি টাকা পয়সা চায় চট করে দেবেন না, আমাকে প্রথমে জানাবেন। নাসিম হাত কচলাতে কচলাতে বলেছে, আপনার কথা শুনে বড় ভালো লাগছে স্যার, চোখে পানি এসে যাচ্ছে। ইউনিভার্সিটি থেকে পাশ করার কথা যা বললেন সেটা অর্ধেক সত্যি। বাবু এমএ পাশ করেছে, আমার বিদ্যা স্যার আইএ পাশ পর্যন্ত। 3rd ডিভিশন পেয়েছিলাম, ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারিনি। আপনি স্যার আমাদের উপর একটু দোয়া রাখবেন। নাসিম এগিয়ে এসে পা ছুঁয়ে সালাম করে ফেলেছে এবং গদগদ কণ্ঠে বলেছে, আপনি স্যার বলতে গেলে আমাদের ফাদারের মতো, আমাদের দুজনেরই ফাদার নেই। ঠিক আছে ঠিক আছে, তোমরা অনেস্টলি কাজ করো, আমি দেখব।
সেই একই ভদ্রলোক আজ উল্টো কথা কেন বলছেন, বাবু বা নাসিম দুজনের কারো মাথাতেই তা আসছে না। এতদিন তুমি তুমি করে বলেছেন, আজ বলছেন আপনি করে। মানেটা কি? সূর্যের চেয়ে বালি সবসময় গরম হয়, অফিসারের চেয়ে পিয়ের দাপট থাকে বেশি। রহমান সাহেবের পিয়ের বেলায় এই থিওরি খাটল না। ভদ্রলোক হাসি খুশি নিজে এদের দুজনকে ক্যান্টিনে নিয়ে গিয়ে চা খাওয়ালেন। নাসিম বলল, ব্যাপারটা কি ভাই সাহেব বলুন তো, আমরা কি ভুল করেছি? ভুল কিছু করেননি। তাহলে? বিল না পেলে বিশ্বাস করুন ভাই, আমাদের অফিসে যে সিলিং ফ্যান আছে ওইটাতে ঝুলতে হবে। বোনের গয়না বন্ধক রেখে টাকা জোগাড় করেছি, সে দিতে চায়নি, বলতে গেলে জোর করে নিয়েছি। দুলাভাই কিচ্ছু জানে না, জানতে পারলে বোনকে সেফটি পিন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারবে। সমস্যাটা কোথায় আপনি বলুন তো? 1,050 টাকা জোগাড় করতে পারবেন? 1,050 টাকা তো আমাদের লাভও হবে না। সব খরচ টরচ বাদ দিয়ে 43,000 টাকা লাভ হবে, এর মধ্যে সুদের টাকা দিতে হবে 28,000। এইসব আমাকে শুনে কোনো লাভ নেই রে ভাই, 50,000 টাকা জোগাড় করুন, ব্যবস্থা হবে। বাবু হতভম্ব গলায় বলল, কে নেবে এই টাকা? সেটা দিয়ে তো আপনার দরকার নেই। আমাদের রক্ত পানি করা টাকা কে নেবে এটা জানা আমাদের দরকার নাই? কি বলছেন আপনি? আপনারা এই লাইনে খুবই নতুন, টাকাটা কে নেবে বুঝতে পারছেন না কেন? আপনাদের সঙ্গে কে কথা বলছে? আমি কার লোক? রহমান সাহেবের লোক। কে আপনাদের আমার সঙ্গে কথা বলতে বলল? রহমান সাহেব বললেন। এখন কিছু বুঝতে পারছেন? না, এখনো বুঝতে পারছি না। কেউ এখানে টেন্ডার দেয় না। কেন দেয় না বুঝতে পারছেন না? এখানে টেন্ডার দিয়ে কেউ লাভ করতে পারে না। সব ঠিকঠাক মতো চলে, শেষটায় ধরা খায়। হা হা হা। আপনি হাসছেন? হাসি আসছে আপনার? আপনাদের দুজনের বেকুবি দেখে হাসছি। নাসিম সিগারেট ধরাতে ধরাতে বলল, টাকাটা দিতে হবে? সিস্টেমটা কি? সিস্টেম খুব সোজা। একটা ঠিকানা দেব, ওই ঠিকানায় একটা রঙিন টিভি, 24 ইঞ্চি সনি আর একটা ন্যাশনাল কোম্পানির G10 VCR দিয়ে আসবেন। স্যারের মেজো মেয়ের বাসা। যেদিন দেবেন তার পরের দিন বিলে সই হবে। দেব ঠিকানা? দিন। ঠিকানা ভদ্রলোকের পকেটে লেখাই ছিল। তিনি ঠিকানা বের করে দিতে দিতে বললেন, তারপরেও আপনাদের 1,025 টাকা লাভ থাকবে। কথা ছিল সেগুন কাঠ দিয়ে সেক্রেটারিয়েট টেবিল বানাবেন, বানিয়েছেন কড়ই কাঠে। কড়ই কাঠের CFT হল 310 আর সেগুন 1100। বাবু বলল, কড়ই কাঠের টেবিল বানানো হয়নি, সেগুন কাঠ দেয়া হয়েছে। আমি নিজে কাঠ কিনে মিস্ত্রিকে দিয়েছি। বিশ্বাস করলাম। কাঠ আপনি সেগুন ঠিকই কিনেছেন, মিস্ত্রি দিয়েছে কড়ই, রং করে দিয়েছে। আপনাদের একটা উপদেশ দিয়ে শুনে রাখেন, এই লাইনে আপনাদের কিছু হবে না, অন্য কিছু করুন। অন্য কিছু কি করব? সেটা আপনারাই চিন্তা ভাবনা করে বের করুন। আপনাদের বয়স কম, চিন্তা শক্তি বেশি। চা খাবেন আরেক কাপ? খান, গরম গরম সিঙ্গাড়া ভাজা হয়েছে, সিঙ্গাড়া খেতে পারেন। বলবো সিঙ্গাড়ার কথা? না থাক, অনেক মেহেরবানি করেছেন, আর না, আমরা এখন উঠব। তারা ফিরে এসেছে অফিসে। দুজনে চুপচাপ বসে আছে। অসহ্য গরম। মাথার উপর ফ্যান আছে, ফ্যান ছাড়ার কথা কারো মনে আসেনি। বাবু বলল, কি করবি নাসিম? জানি না, বৃষ্টিস খাওয়া যায় ওই লাইনেই চিন্তা করছি। রহমান সাহেবের মেয়েটার সঙ্গে দেখা করলে কেমন হয়? খালি হাতে দেখা করবি? এছাড়া উপায় কি? দেখা করে আমাদের অবস্থাটা বুঝিয়ে বলবো। এটা মন্দ না, প্রয়োজন হলে আমি পা জড়িয়ে ধরব। বিষ খাওয়ার চেয়ে পায়ে ধরা সহজ। বড়লোকের মেয়ে, পা মাখনের মতো নরম হবার কথা, ধরলে আরাম লাগবে। নাসিম নড়ে চড়ে বসল। বাবু বলল, সত্যি যাওয়ার কথা ভাবছিস? হ্যাঁ, তবে একেবারে খালি হাতে যাব না। বিশাল একটা কাতলা মাছ কিনব, বাজারের সবচেয়ে বড় মাছটা। প্রথমে মাছটা দেব। মেয়েরা কেন জানি বড় মাছ দেখলে খুশি হয়। মাছটা দেখে খুশি হবে, তারপর খুশি খুশি অবস্থায় আসল ঘটনা বলে পায়ে পড়ে যাব। চল,
চাই। এখন? হ্যাঁ এখন। মাছ কিনব। ওই বাসায় তোর যাবার দরকার নেই, আমি একাই যাব। পায়ে ধরা তোকে দিয়ে হবে না, ওটা হচ্ছে আমার লাইন। তুই থাকলে আমার জন্যই সমস্যা, ঠিকমতো পায়ে ধরতে পারবো না। মাছ কিনবি যে টাকা আছে? না, জোগাড় করব। মাছ নিয়ে যাবি কখন? সন্ধ্যায় সন্ধ্যায় যাব। সন্ধ্যাবেলা মেয়েদের মন একটু দুর্বল থাকে। মেয়েদের মনের এত সব খবর তুই জানলি কি করে? নাসিম হো হো করে অনেকক্ষণ ধরে হাসল। বাবু তাকিয়ে আছে নাসিমের দিকে। নাসিমের জন্যই তার খারাপ লাগছে। ছোটখাটো মানুষ, খুব ঘামছে। শব্দ করে হাসছে ঠিকই, কিন্তু সেই হাসিতে কোনো প্রাণ নেই। নাসিম বলল, তুই বাসায় থাকিস, কি অবস্থা রাতে গিয়ে রিপোর্ট করব। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা জলপদ্ম, আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।